জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের পর বাংলাদেশের অর্থনীতি, সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা এমন এক চাপে পড়েছে যেখানে সংকট আর আলাদা আলাদা খাতে সীমাবদ্ধ নেই। সবকিছু একসঙ্গে নড়বড়ে হয়ে গেছে। মূল্যস্ফীতি বাস্তবে কমছে না, জীবনযাত্রার ব্যয় সাধারণ মানুষের আয়কে ছাড়িয়ে গেছে, কর্মসংস্থান সংকুচিত হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বেকার, তরুণদের বড় অংশ কাজ এবং প্রশিক্ষণের বাইরে, বিদেশি বিনিয়োগ নেই, ব্যাংকিং খাত খেলাপি, ঋণে ভারাক্রান্ত, আর সার্বিকভাবে ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশের অবস্থা তলানিতে এসে পড়েছে। এই ভয়াবহ বাস্তবতার মধ্যেই একটি অনির্বাচিত এবং কার্যত জবাবদিহিতাহীন সরকার একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে, যেগুলো দেশের অর্থনীতিকে বহু বছরের জন্য আটকে রাখবে। সুইজারল্যান্ড ভিত্তিক আজেরবাইজানি কোম্পানির মাধ্যমে এলএনজি আমদানি চুক্তি হচ্ছে, মার্কিন বোয়িং উড়োজাহাজ কেনা হচ্ছে, হাজার হাজার কোটি টাকার রিফাইনারি আধুনিকায়ন এবং সম্প্রসারণের মতো মেগা প্রকল্প নেওয়া হচ্ছে। এগুলো এই মুহূর্তে আসলেই বাংলাদেশের জন্য অপরিহার্য কিনা, প্রকৃত ব্যয় কত, ঝুঁকি কোথায়, লাভ কিভাবে এবং কাদের জন্য আসবে, আর কেন নির্বাচনের আগে ক্ষমতা থেকে যেতে যেতে ইউনূস এত দীর্ঘমেয়াদী দায় বাংলাদেশের ঘাড়ে চাপিয়ে যাচ্ছে, কে তাকে এগুলো করার বৈধতা দিল? বাস্তবতা হলো বিগত 17 মাসে বাংলাদেশ অর্থনীতি, রাজনীতি এবং প্রাতিষ্ঠানিক আস্থার দিক থেকে এমন নেতিবাচক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে একটি নির্বাচিত সরকার এলেও স্বল্প সময়ে দেশকে 2024 সালের আগস্টের আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সহজ হবে না। ঠিক এই জায়গা থেকেই জনমনে প্রশ্নটি জোরালো হচ্ছে, যখন দেশের অবস্থা এতটা নাজুক, তখন যদি সব বড় বড় কেনা বেচা, সব কৌশলগত সিদ্ধান্ত, সব দীর্ঘমেয়াদী চুক্তি অনির্বাচিত ইউনূস সরকারই শেষ করে ফেলে, তাহলে নির্বাচিত হয়ে তারেক রহমান আসলে কি করবেন? তারেক রহমানের জন্য তো কিছুই রেখে যাচ্ছে না সরকার। বলুন তো, ব্যাপারটা কি ঠিক? 2018 সালের ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিল। সেখানে আজেরবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের 2 কন্যার অফশোর কোম্পানি, গোপন সম্পদ ব্যবস্থাপনা এবং সেই প্রক্রিয়ায় পশ্চিমা আইনি এবং আর্থিক ব্যবস্থার ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়েছিল। বিষয়টি সেখানে কেবল পারিবারিক সম্পদের গল্প ছিল না, সেটি ছিল ক্ষমতা, অর্থ, অফশোর কাঠামো এবং ভয়াবহ দুর্নীতির, বিশেষ করে বৈশ্বিক আর্থিক ব্যবস্থার অন্ধকার ফাঁকফোকরের এক উন্মোচন ছিল। রাষ্ট্রপ্রধানের পরিবারের সদস্যরা কিভাবে রাজনৈতিকভাবে এক্সপোজ পার্সন হয়েও নানা স্তরের কর স্বর্গ এবং ট্রেডিং হাব ব্যবহার করে সম্পদ লুকানোর সুযোগ পান, সেই বাস্তবতা আন্তর্জাতিক মহলে নতুন ছিল না, কিন্তু আবারও আজেরবাইজান একটি উদাহরণ হয়ে উঠেছিল। এই আজেরবাইজানের সঙ্গে ইউনূসের গোপন এবং ভালোবাসার সম্পর্ক। এই পটভূমি কেন গুরুত্বপূর্ণ জানেন? কারণ এটি দেখাচ্ছে যে আধুনিক বৈশ্বিক অর্থনীতিতে রাষ্ট্রীয় ক্ষমতা আর বেসরকারি অর্থের সীমারেখা কতটা হেজি, ঝাপসা হয়ে যেতে পারে। আপনারা তো নিশ্চয়ই জানেন যে আজেরবাইজানের প্রেসিডেন্টের 2 কন্যার আকস্মিক বাংলাদেশ সফর, ঢাকায় এসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ, যমুনায় ফটো সেশন এবং তার কিছুদিনের মধ্যেই আজেরবাইজান সংশ্লিষ্ট একটি ট্রেডিং কাঠামোর মাধ্যমে জ্বালানি আমদানির সিদ্ধান্ত। এই ঘটনাগুলো আলাদা আলাদা করে ব্যাখ্যা করা যায়, সরকার করে, কিন্তু একসঙ্গে যদি আপনি সাজান তাহলে এটা নিছক কূটনৈতিক সৌজন্য কিংবা নির্দোষ শুভেচ্ছা সফর বলে মনে করার কোনো কারণ নেই। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে সময় এবং বন্ধুত্ব কখনো নিরপেক্ষ নয়। কখন কার সঙ্গে দেখা হলো, কি পান করলেন, কি কথা বললেন, তারপর কি সিদ্ধান্ত এলো, এগুলো সব ধারাবাহিকভাবে খুব অর্থবহ। এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার, আন্তর্জাতিক জ্বালানি বাজারে ট্রেডিং আর্মস, অফশোর কোম্পানি, সুইজারল্যান্ড বা দুবাইয়ের মতো হাব ব্যবহার নতুন কিছু নয়। বহু রাষ্ট্রীয় কোম্পানির কর কাঠামো, ব্যবসায় ব্যাংকিং সুবিধা এবং সালিশি নিরাপত্তার কারণে এসব জায়গায় নিবন্ধন নেয়। সমস্যা সেখানে নয়, সমস্যা হলো কোন সরকার এই পথ বেছে নিচ্ছে এবং কোন সময়ে। একটি নির্বাচিত সরকার যদি সংসদীয় নজরদারি, বিরোধী দলের প্রশ্ন এবং গণমাধ্যমের চাপের মধ্যে থেকে এমন সিদ্ধান্ত নেয়, তাহলে অন্তত জবাবদিহিতার একটি কাঠামো থাকে। কিন্তু যখন একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকার একই ধরনের দীর্ঘমেয়াদী ডলার নির্ভর উচ্চ ঝুঁকির সিদ্ধান্ত নেয়, তখন সন্দেহ শুধু রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিক হয়ে ওঠে।
মজার ব্যাপার হলো ক্ষমতায় বসার জন্য তারেক রহমান ও তার দল বিএনপি এতটাই উদ্গ্রীব যে ইউনূস তার নির্বাচিত সরকারের জন্য কিছু আর অবশিষ্ট রাখছে না। বাংলাদেশের ভান্ডার উজাড় করে বিশাল বিশাল সব কেনাকাটা সেরে ফেলছে নির্বাচনের মূলা ঝুলিয়ে, ক্ষমতার মূলা ঝুলিয়ে। ইউনূস অবশ্যই সব কেনাকাটার পক্ষে নানা যুক্তি দিয়ে যাচ্ছে, তার প্রোপাগান্ডা সচিবকে লেলিয়ে দিয়ে এসব যুক্তি মানুষকে গেলানোর চেষ্টা করছে। যেমন এলএনজি আমদানির ক্ষেত্রে বলা হচ্ছে স্পট মার্কেটের চেয়ে কম দামে পাওয়া যাবে, স্বল্প মেয়াদী সুবিধা হবে, দ্রুত সরবরাহ নিশ্চিত হবে। এসব যুক্তি কাগজে ভালো শোনায়, কিন্তু বাস্তবতা হলো G2G শব্দটি নিজে কোনো জাদুকাঠি নয়। G2G হলেই ন্যায্য দাম হবে, কমিশন থাকবে না, ঝুঁকি কমবে, এই ধারণা বিভ্রান্তিকর। আসল প্রশ্ন হলো দাম নির্ধারণের সূত্র কি, বেঞ্চমার্ক কোনটি, পেমেন্ট টার্মস কেমন, কার্গো দেরি হলে দায় কার, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি বাতিল বা পুনর্বিন্যাসের সুযোগ কতটা আছে। অনির্বাচিত সরকার এসব প্রশ্নের উত্তর জনসম্মুখে না এনে সিদ্ধান্ত নিলে পরের সরকারের কেবল তার ফল ভোগ করবে, প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। এই এলএনজি সিদ্ধান্তকে যখন বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের সঙ্গে মিলিয়ে দেখি আমরা, তখন আপনি আরো ভড়কে যাবেন। আসলে উড়োজাহাজ কেনা মানে শুধু কয়েকটি প্লেন কেনা নয়, এর সঙ্গে যুক্ত বহু স্তরের ফাইন্যান্সিং, মানে বহু বছর ধরে এই ফাইন্যান্সিং আপনাকে টানতে হবে। রক্ষণাবেক্ষণ চুক্তি, প্রশিক্ষণ, যন্ত্রাংশ সরবরাহ, বিমা এবং ডলার আউটফ্লোর দীর্ঘ শৃঙ্খল। বোয়িং নিয়ে কিছুদিন আগেই যেসব নেতিবাচক প্রচারণা চলছিল সারা পৃথিবী জুড়ে, সেসবও ধর্তব্যে আনতে হবে। বোয়িং কেনার জন্য আজ একটি সই করা মানে হচ্ছে আগামী কয়েক দশক ধরে রাষ্ট্রীয় কোষাগারের উপর দায় চাপানো, দায়িত্ব চাপানো, অর্থ পরিষদের ভার চাপানো। এমন সিদ্ধান্ত সাধারণত নির্বাচিত সরকারগুলো নেয়, কারণ তারা জানে সংসদে প্রশ্ন উঠবে, 5 বছর পরে ভোটের মুখে জবাব দিতে হবে। কিন্তু এইসব অনির্বাচিত অবৈধ সরকার ক্ষমতা থেকে যদি এই সিদ্ধান্ত নেয়, তাহলে প্রশ্ন করতে হবে যে এই দায় বহনের রাজনৈতিক ম্যান্ডেট তাদেরকে কে দিল। এখানে আন্তর্জাতিক কূটনীতির আরেকটি ভয়ঙ্কর রেশারেশিও তৈরি করে দিয়ে যাচ্ছে ইউনূস সরকার। আমেরিকা চেয়েছে বাংলাদেশকে বোয়িং দিতে, ইউরোপ চেয়েছে এয়ারবাস দিতে। এ নিয়ে বেশ কয়েকদিন বেশ চাপানুতোর চলেছে বাংলাদেশে। জার্মান রাষ্ট্রদূত প্রকাশ্যে বলেছেন যে এয়ারবাস না কিনলে সম্পর্কের অবনতি ঘটবে। বোয়িং বনাম এয়ারবাস কেবল বাণিজ্যিক পছন্দ নয়, এটি ভূরাজনীতির অংশ। বড় শক্তিগুলোর সঙ্গে বাণিজ্যিক ভারসাম্য, শুল্ক সুবিধা, বাজারে প্রবেশাধিকার, এসবের সঙ্গে বড় কেনাকাটা জড়িয়ে থাকে। অনির্বাচিত সরকার যখন এমন সিদ্ধান্ত নেয়, তখন তারা আসলে ভবিষ্যৎ সরকারের উপর কূটনৈতিক অবস্থানও আগে ভাগে তৈরি করে দেয়, মানে বেঁধে দেয় যে তোমাদের এইভাবে চলতে হবে, প্রেসক্রিপশন। নতুন সরকার এসে হয় সেই সিদ্ধান্ত বহাল রাখবে, নয়তো আন্তর্জাতিক অংশীদারদের অসন্তোষের মুখে পড়বে। দুই ক্ষেত্রেই তারা বন্দী। ধরুন তারেক রহমান ক্ষমতায় আসলো, তারপর তিনি কি এটা বাতিল করতে পারবেন, বোয়িং কেনার এই চুক্তি? ইউরোপের সঙ্গে তার সম্পর্ক তাহলে কি হবে? এরপর আসেন ইস্টার্ন রিফাইনারির মতো মেগা প্রকল্পের কথায়। ইউনূস ক্ষমতায় এসেই শেখ হাসিনার মেগা প্রকল্প নিয়ে নানা রটনা বাজারে ছড়িয়ে দিয়েছিল যে তারা কোনো মেগা প্রকল্প হাত দেবে না। কিন্তু ক্ষমতায় যে তাদেরকে বসানোই হয়েছে বাংলাদেশকে ফুটো করে এসব মেগা ডিল বাগিয়ে নেওয়ার জন্য, সেটা তো এখন বোঝা যাচ্ছে, তাই না? একদিকে বলা হয় মেগা প্রকল্প নয়, ছোট এবং জনগুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হবে, অন্যদিকে শেষ সময়ে এসে হাজার হাজার কোটি টাকার রিফাইনারি আধুনিকায়ন এবং সম্প্রসারণ প্রকল্পের অনুমোদন দেওয়া হচ্ছে। রিফাইনারি দরকার কিনা এই প্রশ্নের উত্তরও মানে ইউনূসের নিশ্চয়ই যুক্তি আছে, কিন্তু কত ব্যয়ে, কোন প্রযুক্তিতে, কোন ক্রুড ব্যবহার করে, কোন পণ্যের বাজার ধরে, কে ঋণ দিচ্ছে, ঋণের শর্ত কি, এইসব প্রশ্নগুলোর উত্তর যদি অস্পষ্ট থাকে, তাহলে প্রকল্পটি উন্নয়ন নয়, বরং আর্থিক ঝুঁকির প্রতীক হয়ে ওঠে। বাংলাদেশের অভিজ্ঞতায় বড় প্রকল্প মানেই কেবল অবকাঠামো নয়, বড় প্রকল্প মানেই কনসালটেন্সি ফি, থোক বরাদ্দ, পরিবর্তিত কাজ, সময় বাড়ানো এবং শেষ পর্যন্ত দায়হীনতা। অনির্বাচিত সরকার যখন এমন প্রকল্প অনুমোদন করে, তখন তারা আসলে বাস্তবায়নের দায় ভবিষ্যতের কাঁধে চাপিয়ে দেয়। কিন্তু কেন করে জানেন? কারা কারা এইসব প্রকল্প থেকে অর্থ পাচ্ছে, খোঁজ নিয়ে জানতে হবে আপনার। এই যে তিনটি সিদ্ধান্ত, এলএনজি, বোয়িং, রিফাইনারি, এগুলো কোনোটা আলাদা নয়, এগুলো একসঙ্গে একটি ধারাবাহিকতা তৈরি করেছে, যেখানে রাষ্ট্রীয় অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং কূটনৈতিক অবস্থান সবই দীর্ঘমেয়াদে বাধা পড়ে যাচ্ছে। প্রশ্নটা কোনো এক ব্যক্তির সততা বা অসততার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, প্রশ্নটা হচ্ছে শাসন ব্যবস্থার বৈধতা নিয়ে। একটি অনির্বাচিত অবৈধ সরকার কি এমন সিদ্ধান্ত নেওয়ার নৈতিক এবং সাংবিধানিক অধিকার রাখে যা পরবর্তী নির্বাচিত সরকারের নীতি নির্ধারণের পরিসর সংকুচিত করে দেয়, কিংবা তার উপর অবৈধভাবে চাপ তৈরি করে? রাষ্ট্র থেমে থাকতে পারে না, এরকম একটা যুক্তি দেয় সরকার, সিদ্ধান্ত নিতেই নাকি হয়। কথাটা আংশিক সত্য,
রাষ্ট্র চলবে, দৈনন্দিন কাজ হবে, জরুরি সিদ্ধান্ত হবে, কিন্তু জরুরি সিদ্ধান্ত আর দীর্ঘমেয়াদী কাঠামোগত সিদ্ধান্ত তো এক জিনিস নয়। একটি সরকার যদি নির্বাচনকালীন হয়, তার কাজ হওয়া উচিত মাঠ সমতল করা, ভবিষ্যৎ সরকারকে নীতিগত স্বাধীনতা দেওয়া, বড় সিদ্ধান্তগুলো হয় স্থগিত রাখা, নয়তো ন্যূনতম এবং রিভার্সিবল কাঠামোয় সীমাবদ্ধ রাখা। কিন্তু এখানে যা দেখা যাচ্ছে তা তো উল্টো। শেষ সময়ে এমন সব চুক্তি, প্রকল্প, কেনাকাটা যেগুলো থেকে বের হওয়া কঠিন, বদলানো ব্যয়বহুল। যদি অনির্বাচিত সরকারই সব কিনে ফেলে, সব চুক্তি সই করে ফেলে, তবে সব প্রতিশ্রুতি দিয়ে ফেলে, তাহলে নির্বাচিত সরকার এসে কি করবে? আঙুল চুষবে? রাষ্ট্র চালানো কি শুধু আগের চুক্তির কিস্তি পরিশোধ, আগের প্রকল্পের দায় বহন আর আগের সিদ্ধান্তে রাজনৈতিক ব্যাখ্যা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে? নতুন সরকার কি নিজের মতো করে জ্বালানি নীতি, পরিবহন কৌশল, শিল্প পরিকল্পনা সাজাতে পারবে, নাকি তারা কেবল একটি পূর্ব নির্ধারিত ইউনূস যে স্ক্রিপ্ট দিয়ে যাবে সেই স্ক্রিপ্ট অনুসরণ করবে? অনেকে বলবেন নতুন সরকার চাইলে তদন্ত করবে, অডিট করবে, সংশোধন আনবে। বাস্তবে এই পথ অত সহজ নয়, বিশেষ করে আন্তর্জাতিক এসব চুক্তির ক্ষেত্রে। বড় আন্তর্জাতিক চুক্তি বাতিল মানে ক্ষতিপূরণ, আইনি লড়াই, আন্তর্জাতিক আস্থার ধাক্কা এবং অনেক টাকার খরচ। সংশোধন মানে আবার নতুন দর কষাকষি, যেখানে সময় এবং শক্তি দুই লাগে। ফলে নতুন সরকার শুরুতেই হয়তো একটি প্রতিরক্ষামূলক অবস্থানে চলে যাবে। তারা নীতি দিয়ে শুরু করতে পারবে না, শুরু করতে হবে ক্ষয়ক্ষতি কমানোর হিসাব দিয়ে। অবশ্য ইউনূস সরকারের কারবার দেখে মনে হচ্ছে তারা আসলে তাদের সরকারের ধারাবাহিকতা হিসেবেই তারেক রহমানের সরকারকে দেখছে। বিদেশি প্রেসক্রিপশনও হয়তো তাই। ইউনূসকে যারা ক্ষমতায় বসিয়েছে তারাই তারেকের হাতে ক্ষমতা তুলে দিয়ে ইউনূসকে সরে পড়তে বলছে। আর যেতে যেতে ইউনূস এবং তার উপদেষ্টারা, বিশেষ সহকারীরা এসব মেগা ডিল থেকে টুপাইস কামিয়ে নিচ্ছে। নাইলে এই প্রশ্ন কেন এখনো কোনো শিবির থেকেই উঠছে না যে অনির্বাচিত সরকার যদি শেষ সময়ে এসে রাষ্ট্রের বড় বড় কেনাকাটা ও প্রতিশ্রুতি সেরে ফেলে, তাহলে নির্বাচিত সরকার এসে আসলে কি করবে? রাষ্ট্র চালাবে, না শুধু আগের সরকারের হিসেব বই বহন করবে? তারেক রহমান তো না হয় ক্ষমতার স্বপ্নে এখন দিনরাত ভুলে গেছেন, শোক ভুলে গেছেন, কিন্তু বাংলাদেশের জন্য এতদিন যারা মায়া কান্না কাঁদছিলেন, সেই আনু মোহাম্মদ গং, শেখ হাসিনা বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল, কিন্তু এই প্রশ্নটাও কি আনু মোহাম্মদ এখন তুলতে পারছেন না যে বিক্রি করে দিলে ইউনূস এত টাকা কোত্থেকে পাচ্ছেন এতগুলো মেগা ডিল করার জন্য? আমার মনে হয় এরা সকলেই এসব প্রশ্ন পরবর্তী শেখ হাসিনা সরকারের জন্য বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা রেখে এখন কিছুদিন বিশ্রামে আছেন। কি বলেন? থাকুন, আপনারা ঘুমিয়ে থাকুন। নিশ্চয়ই প্রতিবাদ হইতে ঘুম অতি উত্তম। ঘুমিয়ে থাকুন আনু মোহাম্মদ, আপনার ঘুমটা খুব জরুরি এখন। আপনারা জেগে থাকুন, আপনাদের জায়গাটা খুব জরুরি এখন। ভালো থাকবেন সবাই।